যদি না বাসি তাহলে আমাকে কিন্তু ছেড়ে দিবেন। ঠিক আছে। ইতিমধ্যেই গাড়ি চারুর বাড়ির সামনে চলে এসেছে। গাড়ি থেকে নামতেই, এই যে ম্যাডাম, এটা ধরুন। এইটা কি? কিছু না, এটা নিয়ে যান। চারু মনে মনে বলল, হারামজাদা, তুই টানতে পারিস না, আমাকে দিয়ে কষ্ট করাইলি। অনিচ্ছা সত্ত্বেও চারু ব্যাগটা নিয়ে দুজনেই বাড়ির ভিতরে গেল। কলিং বেল চাপতেই চারুর বোন এসে দরজা খুলে দিল। সোহান যাবার জন্য পা বাড়াতেই একটা ধাক্কা দিয়ে সোহানকে সরিয়ে চারু ভিতরে চলে গেল। চারুর এমন ব্যবহারে শুধু সোহান নয়, বরং চারুর বোন অবাক হয়ে গেল। তবে সোহান অনেকটা কষ্ট পেল। আর যেটা চারু চেয়েছিল সেটাই হলো। চারুর মা বাবা আসতেই সোহান তাদেরকে সালাম করলো। চারুর মা বাবা সোহানকে অতি আদরের সাথে ভিতরে নিয়ে গিয়ে বসিয়ে দিল। যদিও সোহান তাদের সাথে কথা বলতে লজ্জা বোধ করছিল, তবুও কথা বলল। সবার সাথে কথা বলে সোহান কিছু মুখে দিল না। চারুর রুমটার দিকে এগিয়ে গেল। সোহান রুমটা খুলতেই উপর থেকে একটা টপ তার মাথায় পড়ল। সোহান কিছুটা ব্যথা পেয়ে চারুর বিছানার উপরে বসে পড়ল। এই এই কি করছেন? আমার বিছানার উপর একদম বসবেন না। ওহ, দেখতে পারছো না মাথার উপর কি যেন পড়েছে? না দেখে কাজ করলে তো হবেই। এই নিন, চেয়ারে বসুন, তবুও বিছানায় নয়। অনেকটা লেগেছে, একটু দেখো না। আমার টাইম নেই, পারলে নিজে দেখে নিন। সোহান টের পেলেও এটা চারুর কাজ। তাদের বাড়িতে এনে অপমান করানোই তার ইচ্ছে। সোহান কিছু বলতে গিয়েও বলতে পারল না। মাথায় একটু বেশিই লেগেছিল, তাই ওখানে বসে থাকতে পারছিল না। কষ্টটা সহ্য করে চারুকে হাসি মুখে, ওহ, এটা তেমন ব্যথা ছিল না। আচ্ছা, আমার একটা কাজ আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, যান যান, আমাকে বিরক্ত করবেন না তো। সোহান চোখের আড়ালের জলটা আড়ালেই মুছে চুপিসারে সেখান থেকে বেরিয়ে পড়ল। কাউকে না জানিয়েই গাড়িতে উঠে পড়ল। তবে যাবার সময় চারুর বোনের চোখ ফাঁকি দিতে পারেনি। তার বোন খেয়াল করেছিল সোহান মাথায় হাত দিয়ে বের হয়ে যাচ্ছে। সোহান বাড়িতে উঠে ভাবল হয়তো চারু অবশ্যই তাকে বাই বলতে আসবে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেলেও কেউ আসলো না। তাই সোহান বাড়ির দিকে একবার তাকিয়ে গাড়ি ছেড়ে দিল। ওদিকে চারু খুশিতে প্রায় ফেটেই যাচ্ছে, কারণ সে সোহানকে কষ্ট দিতে পেরেছে। তবে টপটা একটু বেশিই ভারী ছিল, তাই চারু ভাবলেও হয়তো বেহুশ হয়ে যেতে পারে। তবে সোহান কষ্টটা সহ্য করে নেওয়ায় চারু কিছু বুঝল না। সোহানের মাথাটা অনেক জ্বলছে, অনেক রাগ হচ্ছিল, তবুও নিজের রাগটা কন্ট্রোল করে মাথায় হাত দিল। হাতটা সামনে নিয়ে দেখে মাথার কিছুটা কেটে গিয়েছে, তাই তার হাতে রক্ত লেগে গিয়েছে। ইচ্ছে থাকা সত্ত্বেও ডক্টরকে ফোন না করেই সে তার কাজে চলে যায়। কিন্তু সোহান বুঝতেই পারল না এটার জন্য তার কি হতে পারে। ওদিকে চারু খুশি মনে ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে হঠাৎ আয়নাতে ওই ব্যাগটা দেখতে পেল। তাই উঠে গিয়ে সে ব্যাগটা নিয়ে বিছানার উপরে বসলো। ভাবলো কি আছে এর ভিতর যে এটা আমাকে দিয়ে আনলো। ব্যাগটা খুলে কিছুটা অবাক হলো। ব্যাগের ভিতর একটা রেশমি কালারের দামি শাড়ি, যেটা চারুর সবচেয়ে প্রিয় ছিল। কিন্তু সোহান টের পেল কিভাবে যে এই কালার তার পছন্দের। শাড়িটা ব্যাগ থেকে বের করে অবাক হয়ে তাকিয়ে রইল। একপাশে তাকিয়ে দেখে একটা কাগজ। কাগজটাই হাত বুলিয়ে দেখে এই শাড়িটির মূল্য 12,000 টাকা। এত দামি শাড়ি দেখে কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, বাহ, আমার জন্য এত সুন্দর একটা গিফট দিল আর আমি তাকে এভাবে তাড়িয়ে দিলাম। যাই হোক, স্বামী হিসেবে খারাপ না, তবে আমিও আমার প্রতিশোধ নিয়েই ছাড়ব। চারু গিফটটা রেখে তার মায়ের কাছে চলে গেল। সোহান তার কাজের জন্য অফিসে গিয়ে নিচের কেবিনে বসে পড়ল। মাথাটা চিনচিন করার কাজে মন বসাতে পারল না। সিটে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ল। বিকেলবেলা ছাদে বসে চারু তার বয়ফ্রেন্ডকে ফোন দিল। কেমন আছো বাবু? ভালো নেই। কেন, কি হয়েছে? তোমাকে ছেড়ে একা একা ভালো লাগছে না। আমারও তোমাকে ছাড়া একটুও মন টানছে না। তুমি এখন কোথায় আছো? সকালে বাসাতে এসেছি। তুমি বাড়িতে এসেছো? চলো না আমরা একটু দেখা করি। এখন কিভাবে দেখা করব? কালকে দেখা করব। না, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। তুমি সন্ধ্যায় আমাদের প্রিয় হোটেলে দেখা করো। সত্যি তুমি আসছো? হ্যাঁ গো, রাতে আমরা একসাথে ডিনার করব। আই লাভ ইউ বাবু। আই লাভ ইউ টু। চারু খুশি হয়ে ফোনটা রেখে দিল।
আজ তাকে দেখে সবচেয়ে খুশি খুশি লাগছে। ওদিকে সোহান ঘুম থেকে উঠে দেখে বিকাল হয়ে গিয়েছে, তাই অফিস থেকে বেরিয়ে গাড়িতে উঠে মার্কেটে এসে কিছু গোলাপ ফুল নিয়ে বাসায় পৌঁছে যায়। রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে এসে বিশ্রাম নিতেই আবিরের ফোন আসলো। তারা নাকি আজকে হোটেলে খাবার খাবে, সব বন্ধুরা একসাথে, তাই তাকে সেখানে সবচেয়ে আগে উপস্থিত থাকতে হবে। রাতে ডিনার করার সিদ্ধান্ত নিয়ে সবাই প্রস্তুত থাকলো। সন্ধ্যায় সোহান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অন্যদিকে চারু ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে পড়ল। সোহানের প্রিয় কালারের শার্ট পরে সুন্দর করে রেডি হয়ে নিল। ওদিকে চারু অনেকগুলো শাড়ি দেখেও পছন্দ না হয়ে সোহানের দেওয়া রেশমি শাড়িটাই পরল। সোহান রেডি হয়ে আয়নার সামনে থেকে বেরিয়ে পড়ল। তার ইচ্ছে ছিল চারুকে নিয়ে যাওয়া, কিন্তু চারু নিজেই বেরিয়ে পড়ল। ওদিকে চারু শাড়িটা পরে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। আজ শাড়ি পরে চারুকে একদম পরীর মতো লাগছিল, যেটা দেখে চারু নিজেই অবাক হয়ে গেল। সে বাড়িতে বলল সে তার এক বান্ধবীর সাথে একটু মার্কেটে যাবে। চারু তার বিএফকে ফোন দিতেই সে বলল, প্রায় পৌঁছে গেছি, তুমিও বেরিয়ে পড়ো। সোহান গাড়ি নিয়ে রওনা দিল। দুজনের উদ্দেশ্য শহরের সেরা হোটেলে ডিনার করা, কিন্তু কেউ জানতো তারা এই একই জায়গায় রাতে ডিনার করতে যাচ্ছে। চারু একটা রিক্সা ধরে হোটেলের দিকে রওনা দিল। সোহান ও তার বন্ধুরা হোটেলে গিয়ে মজা করে রাত 8টার সময় হোটেল থেকে বেরোনোর সিদ্ধান্ত নিল। ওদিকে চারুর বিএফ হোটেলে পৌঁছে সোহানকে না দেখে একটা টেবিলে বসে রইল। ইতিমধ্যেই চারু হোটেলের সামনে এসে রিক্সা থেকে নেমে হোটেলের দিকে রওনা দিল। দুজনের বিপরীতমুখী রওনা হলো। একদম কাছ থেকে দুজন দু দরজা দিয়ে বের হলো, কিন্তু কেউ কাউকে দেখতে পেল না। সোহানের মনের ভিতরটা কেমন যেন করছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো এত রাতে চারু এখানে আসতে যাবে কেন। সোহান ও তার বন্ধুরা চলে যেতেই চারু ভিতরে চলে গেল। হোটেলে ঢুকতেই একটা নিস্তব্ধতা অনুভব করলো চারু। সবাই যেন খাওয়া বাদ দিয়ে তাকেই দেখছিল। চারু তাকিয়ে দেখে অভি এক সাইডে বসে আছে। অভি চারুকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। সেও যেন আজকে চারুকে প্রথম দেখছে। দুজনের মুখেই হাসি ফুটে উঠল। চারু গিয়ে অভির পাশে বসলো। ওদিকে সোহান বাসায় এসে ক্লান্ত ছিল, তাই বিছানায় ঢলে পড়ল। ওয়েটার হিসেবে তাদের অর্ডার নিয়ে যেতেই, কেমন আছে চারু? তোমাকে দেখে এখন একদম ঠিক আছি। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কাছে টেনে নিই। আমিও তোমাকে চাই, তাই আজকেই কিছু একটা করতে হবে। হ্যাঁ, কি করা যায় বলো তো? চারু আমরা সোহানকে মেরে ফেলি। কি, তোমার মাথা খারাপ নাকি? এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। কিন্তু সোহানকে তুমি কিভাবে মারবে? খাবারে বিষ মিশিয়ে? চারু কথাটা শুনে কিছুটা অবাক হলো, তবে কিছুটা খুশিও হলো। তারা ফাইনাল যে তারা সোহানকে মেরে ফেলবে। অভি খাওয়া শেষে চারুর কাছে এগিয়ে গেল। কাছে গিয়ে হাতটা ধরে কাছে টেনে নেয়। ওদিকে সোহানের ঘুম আসছে না। এই একদিনেই কেমন যেন হয়ে গিয়েছে। চারুকে ছাড়া তার ঘুম আসছে না। মোবাইল নিয়ে চারুকে ফোন দিল, কিন্তু বারবার ফোন দিলেও ফোন ধরছে না সে। সোহান বিছানায় গড়াগড়ি দিতে লাগলো, কেন যেন তার অনেক কষ্ট হচ্ছিল। ওদিকে বারবার ফোন আসছে দেখেও চারু রিসিভ করলো না। অভি তার ঠোঁটে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। বেইমান মেয়ের মতো সে তার স্বামীকে রেখে বিএফের বুকে মাথা দিয়ে চোখ বুজে কিছুক্ষণ ঘুমালো, যেটা তার সোহানের সাথে করা উচিত ছিল। চারু অভির বুকে মাথা রেখে অভিকে মিথ্যা বলল যে সোহান তাকে এখনও স্পর্শ করেনি। অনেকক্ষণ যাবার পর একটু রাত হতেই তারা হোটেল থেকে বের হয়ে আসে। অভি চারুকে ইশারা করলো কিছু একটার। পরক্ষণেই চারু বুঝতে পেরে রাজি হলো না। অভি অনেকবার বলল, কিন্তু চারু বলল আগে আমাদের বিয়ে, তারপর সব কিছু। চারু এটা বলে রওনা দিল বাড়িতে। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিছানার ওপর গিয়ে দেখে শাড়ির ব্যাগটা পড়ে আছে। সেটা দেখে বাইরে ফেলতে গিয়ে দেখে ব্যাগটা এখনও ভারী ভারী লাগছে। তাই ব্যাগে হাত দিতেই দেখে একটা ছোট্ট বাক্স রয়েছে। সেটা বের করে খুলতেই আরও অবাক হয়ে গেল। ভিতরে রয়েছে একটা গোল্ডের চেন, যেটা দেখতে অনেক চমৎকার। রেশমির শাড়ি আর এই চেনটা তার গলায় অনেক মানাবে। চারু বুঝতে পারল না সোহান তাকে এটা কেন গিফট দিল। তাই সেটা রেখে বিছানায় ঘুমানোর জন্য মাথা রেখে মোবাইল অন করে দেখে 10 বার সোহানের ফোন এসেছে।
তবুও চারু কোনো ফোন না দিয়ে ঘুমিয়ে পড়ল। আর সোহান চারুর ফোনের আশায় সারা রাত জেগে রইল। তবে সোহান কিছু হলেও রেগে যায়নি। সকালবেলা ঘুম থেকে উঠে পড়ল চারু, কারণ আজ তাকে আবার ফিরে যেতে হবে। সে চাইতো সোহানের কাছে যেতে, কিন্তু তাকে যেতেই হবে। চারু ফ্রেশ হয়ে নিয়ে তার বোনের সাথে বসে গল্প করতে লাগলো। অন্যদিকে সোহান বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। সকালের খাবার খেয়ে সে বেরিয়ে পড়ল। চারুদের বাসায় পৌঁছে মা বাবাকে সালাম দিয়ে সে চারুর রুমে গিয়ে চারুকে জড়িয়ে ধরল। কে কে ছাড়ুন বলছি। সোহান এক চোখ খুলে তাকিয়ে দেখে যে সে চারুর কোমরে হাত রেখেছে, কিন্তু কোমর ফাঁকা। তার মানে সে চেঞ্জ হচ্ছিল। ও সরি, আসলে দেখিনি। পাগল নাকি, এভাবে কেউ জড়িয়ে ধরে? রাতে ফোন ধরছিল না, তাই সহ্য হচ্ছিল না। আপনি কে যে ফোন ধরতে হবে? আর এভাবে দাঁড়িয়ে আছেন কেন? আমি চেঞ্জ হব, তাড়াতাড়ি বের হন। সোহান রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। কিছুক্ষণ চারু ছাদে চলে গেল, গিয়ে দেখে সোহান কেমন যেন তাকিয়ে রয়েছে অন্যদিকে। চারু সোহানের পাশে গিয়ে, আপনাকে বলছি আমাকে যখন তখন ধরবেন না, তারপরও কেন বারবার সেটাই করেন? চারু, তুমি এমন কেন? আমাকে কেন এড়িয়ে যাও? কারণ আমি আপনাকে ভালোবাসি না। আর আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, কি সিদ্ধান্ত? 3 মাস পরে আমাদের সব বন্ধন শেষ। কিভাবে? 3 মাস পরেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। তখন আমাদের আর কোনো পরিচয় থাকবে না। তবে হ্যাঁ, একটা সুযোগ আছে আপনার। কিরকম? আপনি যদি 3 মাসের ভেতর আমার ভালোবাসাটা জিতে নিতে পারেন, তাহলে আমি আপনাকে মেনে নিব। সেটা তুমি বাজিতে বলে দিয়েছে। আর শুনুন, আজ থেকে আমি আপনাকে বন্ধু ভাববো। আর যদি আমার ভালোবাসাটা জিততে পারেন, তাহলে সারা জীবন স্বামী হিসেবে মেনে নিব। এটা বলেই চারু ছাদ থেকে নেমে চলে গেল। সোহান উদাস মনে ছাদ থেকে নেমে গাড়িতে বসে গাড়ি ছেড়ে দিল। আজকেও গাড়িতে কোনো কথার আওয়াজ নেই, কিন্তু পরক্ষণেই চারুর মুখে কথা শোনা গেল। আপনার পছন্দ কিন্তু অনেক সুন্দর। যেমন? শাড়িটা আর ওই চেনে কিন্তু আমাকে অনেক মানিয়েছে। হ্যাঁ, আপনি খুশি হয়েছেন? হ্যাঁ, তবে এভাবে আমার মন পাবেন না। সেটার টাইম এখন আছে। আচ্ছা চলো, আমরা কোথাও থেকে ঘুরে আসি। ঠিক আছে, কিন্তু হাঁটার সময় হাত ধরবেন না। সোহান আর চারু সারা দিন ঘুরল। বিকালবেলা তারা পার্কের পাশ দিয়ে হাঁটছিল আর গল্প করছিল। সোহান অনেক চেষ্টা করেছে হাত ধরার, কিন্তু ধরতে পারেনি, তাই মন ব্যাকা করে হাঁটতে লাগলো। মন খারাপ আপনার? না। আমি কিন্তু বুঝেছি আপনার মন খারাপ। কেন জানতে পারি? এই যে আশেপাশে সবাইকে দেখে হিংসা হচ্ছে। কেন? তাদের দেখে আপনার হিংসা কেন? দেখো না, সবাই কত কি করছে, আর আমি হেঁটেই যাচ্ছি, তাও আবার এক হাতের ব্যবধান নিয়ে। এজন্যই তো আপনার সাথে কোথাও যেতে মন চায় না, শুধু চাওয়া আর চাওয়া। কেন চাইবো না? কারণ আমি আপনাকে মেনে না নিলে আমার থেকে চাওয়া যাবে না। ও, দেখা যাবে। দুজনেই সন্ধ্যায় বাসায় ফিরে আসে। সোহান এসে কিছুক্ষণের জন্য উধাও হয়ে যায়। চারু রুমটা সুন্দর করে সাজিয়ে নেয়। সোহানের বোনের সাথে আড্ডা দিয়ে রাতে ডিনার করার সময় সোহানকে দেখতে পেল। দুজনেই একসাথে ডিনার করে রুমে চলে গেল। সোহান রুমে গিয়ে দেখে বিছানায় একটা বালিশ। কি ব্যাপার, আমার বালিশ কই? ওই যে সোফায়। কেন, আমি বিছানায় ঘুমাবো না? না, আজ থেকে আমরা আলাদা থাকবো। এটা হতেই পারে না, পারলে তুমি কি সোফায় ঘুমাও। কোনো গল্প দেখছেন যে মেয়েদের সোফায় ঘুমাতে দেই? ছেলেরা নিজেই ঘুমায়। দেখুন, অন্য সব ছেলেদের মতো আমি না, পারলে নিজে যাও, নইলে বিছানায় জায়গা দাও। দিব না, আপনার প্রতি কোনো বিশ্বাস নাই। মেয়ে বলে কি? ঠিক আছে, দাঁড়াও, ফ্রিজ থেকে একটা মদের বোতল আনি। এই দাঁড়ান দাঁড়ান। কি, কিছু বলবে? ঠিক আছে, বিছানায় ঘুমাবেন, কিন্তু ওটা খাবেন না। সোহান তখন বালিশটা নিয়ে গিয়ে শুয়ে পড়তেই দেখে চারু মাঝখানে একটা খাম্বার মতো কোলবালিশ রেখে দিল। সোহান দেখে অবাক হয়ে গেল, শালার বউ এত ফাজিল কেন? চারু কোলবালিশ রেখে বাল্ব অন করেই শুয়ে পড়ল। কি ব্যাপার, আলো নেবে না কেন? এমনি কোনো সমস্যা? সোহান আর কিছু না বলে পাশ কেটে ঘুমিয়ে গেল। মাঝরাতেই চারিদিকে সব নিশ্চুপ হয়ে রয়েছে। হঠাৎ সোহান কিছু একটার ভর অনুভব করে জেগে গেল। তাকিয়ে দেখে চারু তার বুকের উপর শুয়ে রয়েছে, আর কোলবালিশটা তার পিছনে। হ্যাঁ,
তার মানে সোহান নিজেই কোলবালিশ সরিয়ে নিয়েছে। তাড়াতাড়ি করে কোলবালিশ চারুর পিছনে দিতে গিয়ে চারু নড়ে চড়ে উঠল। সোহান চুপ করে রইল। তখন চারু আরও জোরে সোহানকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরল। সোহান চুপ করে চারুর মায়াবী মুখটা দেখছিল। ঘুমন্ত অবস্থায় চারুকে একদম অন্য রকম লাগছিল। সোহান চারুর পা তার গায়ের উপর থেকে সরিয়ে নামিয়ে দিল। হালকা করে চারুর হাতটা চেপে ধরতেই চারু নড়ে উঠল। হাতটা ধরে চারুর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালবেলা চারুর ঘুম ভাঙতেই চিৎকার দিয়ে উঠল। চিৎকার শুনে সোহান জেগে গেল। চারু সোহানের বুকের উপর থেকে তাড়াতাড়ি করে উঠে পড়ল। সোহান বিছানা থেকে উঠতেই জানতাম আপনি এটাই করবেন। আমি কিছু করিনি, তুমি নিজে আমার উপর চলে এসেছো। জি না, আপনি কোলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরেছেন। তাহলে দেখুন তো কোলবালিশটা কার পেছনে। চারু বিছানায় তাকিয়ে দেখে কোলবালিশটা তার পিছনেই রয়েছে। অবাক হয়ে ভাবতে লাগলো সে কখন কোলবালিশ সরালো। সে সোহানের দিকে একটু নাকি কান্নার ভাবে তাকালো। সোহান সেটা দেখে হেসে দিল আর চারু রাগে খড়খড় করতে করতে চলে গেল।